লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সকলকে স্বাগত। সারা বছরই তো আমরা বাইরে বাইরে কাটাই, কাজের লোকেদের সঙ্গে কাটাই, বাইরের জগতের লোকেদের সঙ্গে কাটাই, কিন্তু সেই ভেতরের মানুষগুলি, অন্তরের মানুষগুলি, তাদের সঙ্গে কাটানোর সময় কমই পাই। আসুন আমরা সেই সমস্ত মানুষদের সঙ্গে কাটাই যারা আমাদের রং চিনতে শিখিয়েছেন, রাঙিয়ে তুলেছেন, নিজেরা রেঙে উঠেছেন, সব মিলে একটা বর্ণময় বর্ণমালা তৈরি করেছেন আমাদের চারপাশে। আমাদের বাবা মা, আমাদের সেই বাবা মাদের জন্য এই মঞ্চে আমরা খেলে থাকি, নিয়মিত খেলে থাকি বৃহস্পতি, শুক্র, শনি রাত্রি 10টায় ফেয়ার লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে। আর এই হ্যাপি প্যারেন্টস ডেতে আজকে আমাদের সঙ্গে খেলতে আসছেন সেমন্তী চক্রবর্তী, মধ্যমগ্রাম থেকে, বাবা মাকে সঙ্গে করে। সুন্দর সাজ হয়েছে তো। থ্যাংক ইউ। মাকেও খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। আর এই দুজনের সুন্দর শুনে বাবা যেরকম তেড়ে হাততালি দিলেন। না, অনেকে তো বলে না, কেউ সাধারণত এনাদের বলে না, আমার সামনে কেউ বলে না। এই আপনি বললেন প্রথম। সাহস করেন, সাহস করেন না। বেশ, তোমার নাম তো আমরা জানি, কিন্তু বিশদে জানি না তোমার ব্যাপারে। তো তুমি যদি কি পড়াশোনা করছো বা কি করছো? আমি এখন বাংলা অনার্স ফার্স্ট ইয়ার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ছি। বাহ, জানতে চাইবো বাবা মার পরিচয়। আমার মা ব্রততী চক্রবর্তী। বাহ, ভারী সুন্দর নাম আপনার। বাবা সন্তোষ চক্রবর্তী। বাহ, আপনিও বেশ সন্তোষজনক নাম। হ্যাঁ। তোমার নামটা কার দেওয়া? আমার নামটা মায়ের দেওয়া। আপনি কি ভেবে ওর এই নামটি দিলেন? সেমন্তী মানে হচ্ছে সেবা। বাহ। আমার মনে হয় প্রত্যেক নারীরই একটা সেবার মনোভাব থাকা উচিত, সেই মানসিকতা থেকেই নামটা দেয়া। আমরা ডাকি হচ্ছে তিন্নি বলে। তিন্নি? হ্যাঁ। সেটাও তো খুব সুন্দর নাম। মাকে একটা বিশেষ নামে ডাকি। মাকে? হ্যাঁ, মাকে মা বলে কম ডাকি, একটু বেশিরভাগ ডাকি ডার্লিং বলে। ডার্লিং বলে? একদম। বাবাকে? বাবাকে যেটা ডাকি সেটা কি বলা উচিত হবে? না বলার কি, মজার খাতিরেই ডাকি একটু টাকলু বলে। বাহ, তার জন্য একটু সমস্যা। মাকে ডার্লিং, বাবাকে টাকলু। আর যখন খুব সিরিয়াস সিচুয়েশন চলে আসে, মা বাবা এইটুকু বললেই ওরা এইটুকু বলেই বুঝতে বুঝতে পারে পারে একটা সিরিয়াস সিচুয়েশন তুমি এসেছে। শাসনে রাখো। না না, শাসন। ওরও একটা নাম আছে, বেবি। মানে আপনারা ডাকেন বেবি মানে ওর মা ডাকে আর। বেবি থাকতে তোমার ইচ্ছে করে? না না না, বড় হয়েছি, বেশ আছি। বড় হয়েছে সত্যি সত্যি মনে করো? নিজে মনে করি, আর কেউ মনে করে না দেখি। এরকম কেউ আছে যে তোমাকে সত্যি সত্যি বড় হয়েছে বলে মনে করে? বাবা মার কাছে ছেলে মেয়ে সন্তান এরা সবসময় ছোট, তারা আর বড় হয় না, এটা ঘটনা। মানে আমার দিদি আছে একজন, মানে দিদির বাড়িতে আমি যতবারই যাই, ফেরার সময় ওই যে কন্যাগর স্টেশনের রেল লাইনটা ক্রস করব, সেটা নাকি তার ভয়, আমি পারবো না। দিদি এসে আমার সঙ্গে বেরোয়, বেরিয়ে রিক্সা করে স্টেশন অব্দি আসে, লাইনের পাড়ে দাঁড়িয়ে থাকে। আমি লাইনটা ক্রস করে 2 নম্বর প্ল্যাটফর্মে গেলে তারপর দিদিও বেরিয়ে চলে যাবে। দিদির কাছে ভাই এখনো ছোট, তো বাবা মার কাছে ছেলে মেয়ে তো ছোট হবেই। তুমি যতই বড় হও, ওনাদের নাগাল এড়িয়ে এত বড় হতে পারবে না যে ওদের বলবে কোনোদিন যে তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। কেননা যতবার তুমি রেল লাইন পার হতে যাবে, ততবার তোমার মা বাবা রেল লাইনের ওপার থেকে দেখবে তুমি ঠিক মতো পার হয়ে গেলে। মা বাবা ওরা কি করেন যদি একটু জানাও। আমার বাবা এলাহাবাদ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আছেন, সদ্য অবসরপ্রাপ্ত হবেন, এই মাসটাই শেষ। এবং আমরা ভীষণ খুশি এটার জন্য, কারণ এতদিন বাবাকে যে খুব বেশি পেয়েছি আমাদের কাছে এমনটা নয়, খুব কম পেয়েছি। এবার সেটা সুদে আসলে উসুল হয়ে যাবে, সারাটা দিন থাকতে হবে আমাদের কাছে। তখন বলবে না তো যে এই টাকলু অনেকক্ষণ বাড়িতে যাবে, বাড়ি যা? না না, ছোটবেলা থেকে যেটা হতো, ব্যাপারটা হচ্ছে বাবা অফিস থেকে ফেরা মানে আমার পড়াশোনা বন্ধ, ওই সময় থেকে আড্ডা শুরু হতো। এবং সেই কারণে কি বাবা অফিসেই থেকে যেতেন যাতে তোমার পড়াশোনা হয়? না,
না সেরকম ব্যাপার না, বাবা ভীষণ আমাকে আমার কাজ স্ত্রী পাগল বলতো তুমি মানুষ। দেরি করে বাড়ি আসবে, তোমার আর দেখো। তাড়াতাড়ি আসবে না। বাবা এলাহাবাদ ব্যাংকে অনেক উঁচুতে তুলেছেন, ঘন্টার পর ঘন্টা ওখানে থেকে গেছেন, বাড়ি ফিরতে পারেন না, পাছে তুমি পড়াশুনো না করো। বাবারা এরকম করেন, মায়েরা এরকম করেন, অনেক যন্ত্রণা অনেক কষ্ট নিজে সহ্য করেন শুধু নিজের বেবিটি ভালো থাকবে বলে। আর মা? মা হচ্ছে হোম মেকার। মায়ের অনেক সুযোগ ছিল, বাইরের জগতে যাওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু সবটাই স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র আমার দাদার জন্য, শুধুমাত্র আমাদেরকে একদম নিজের মনের মতো করে মানুষ করবে বলে বাইরের সমস্ত হাতছানি ত্যাগ করেছে। আমার মা একটি আবৃত্তি সংগঠন চালায় আমাদের মধ্যম গ্রামে, আমাদের বাড়িতেই, সেটা স্বরশ্রুতি বলে। তোমার নিশ্চয়ই বাবা মাকে নিয়ে বেশ কিছু ইচ্ছে পায়, সেই ইচ্ছের কথাগুলো জানতে চাইবো। আর আমরা একটা খেলা খেলবো, সহজ খেলা, 4টি পর্বে খেলাটা বিভক্ত। ফার্স্ট রাউন্ডে 3টে প্রশ্ন থাকবে, 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের ঠিক উত্তর দিতে পারলেই ফার্স্ট রাউন্ডের ইচ্ছে পূরণ তুমি ঘটাতে পারবে, যে ইচ্ছেটা তুমি বাবা মার জন্য পূরণ করতে চাও। দ্বিতীয় পর্বেই তাই, 3টে প্রশ্ন থাকবে, 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি ইচ্ছে পূরণ ঘটাতে পারবে। তৃতীয় পর্বে 3টে প্রশ্ন থাকবে, 3টে প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে, একটা ভুল করলেই তুমি খেলাটা থেকে ছিটকে যাবে। চতুর্থ পর্বেও তাই। তোমার 4টে ইচ্ছে পূরণ আমরা ঘটাবার চেষ্টা করব। আপাতত তোমার কাছে জানতে চাই তোমার ইচ্ছেগুলো, 4টে ইচ্ছে। প্রথম ইচ্ছে বলি, আমার মা কোনোদিন কিছু মুখ ফুটে চায়নি, কোনোদিন না। আমার জন্য শাড়ি জুয়েলারি সেট দিয়ে মাকে একটু নিজের মতো করে সাজাতে চাই, সাজাবো যত। যেগুলো মা দেখে হয়তো না থাক এখন লাগবে না, না ছেড়ে দে, না পরে দেখা যাবে, এই টার্মস গুলো ব্যবহার করে মা। তো সেক্ষেত্রে আমি নিজে থেকে কিছু এই ব্যাপারটা করে মাকে একটু সাজাতে চাই, আমার নিজের মনের মতো করে সাজাতে চাই। সেই সাজাবার উপকরণগুলো তুমি চাও? শাড়ি আর জুয়েলারি সেট। বেশ। দ্বিতীয় ইচ্ছে বলছিলাম যে স্বরশ্রুতি আমাদের আবৃত্তির একটা সংগঠন আছে মধ্যম গ্রামে, আজকে অনেকে এসছেও সেখান থেকে, দর্শক আসনে অনেকে বসে আছে। বাহ। মা কোনোদিন প্রচারের কোনো রকম তোয়াক্কা করেনি, ছাত্রছাত্রীদের ভালো করে তৈরি করব, ওদের শিক্ষায় যেন কোনো রকম খামতি না থাকে, এই ব্যাপারটা সবসময় ভেবেছে। কিন্তু আমারও তো মায়ের জন্য কিছু করতে ইচ্ছা করে, তো মায়ের একটা অডিও আবৃত্তি সিডি যদি প্রকাশ করতে পারতাম, তাহলে দ্বিতীয় ইচ্ছেটা আমার এটাই। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। তৃতীয় ইচ্ছেটা এবার বাবার জন্য, একদম না হলে না খুব সমস্যা, বাড়ি গিয়ে বলো আমার জন্য কিচ্ছু না। তো বাবা টিভি দেখে যখন, সলমান খানের সিনেমাগুলো ভীষণ দেখে, মানে আমি বুঝতে পারি না ওই রকম মারপিট ওই সবগুলো মানে কেন দেখছো, আরো ভালো ভালো সিনেমা আছে। খালি একটা কথা মাঝে মাঝে বলে, হয়তো রোববার দুপুরে টিভি দেখছে, যদি একটা সোফায় বেশ বিকেলবেলা আরাম করে বসে একটু সলমান খানের সিনেমা দেখতে পারতাম বেশ হতো, এই ধরনের কথাটা। সোফা ওটা ক্যাচ করেছে আমার, যে ওটার একটা প্রয়োজন, তো বাবার জন্য একটা সোফার চিন্তা ভাবনা করেছি, একটা উইশ। আর ফোর্থ উইশ যেটা লাস্ট আছে সেটা হচ্ছে, আমরা প্রচন্ড ঘুরতে বেড়াতে ভালোবাসি এবং নর্থ ইস্ট ওয়েস্ট এই দিকটা অনেকটা ঘুরেছি, কিন্তু ওই মানে কেরলের দিকটা বা সাউথের এই দিকটা একদম ঘোরা হয়নি। তো যদি একটু কেরল ট্রিপ হতো, সবাই মিলে ফ্যামিলি ট্রিপ একটা। তোমার ইচ্ছেগুলো খুব সুন্দর। প্রথম ইচ্ছের জন্য তোমাকে খেলায় পার্টিসিপেট করতে হবে। তো ফার্স্ট লেভেলে আমরা তোমার মায়ের জন্য শাড়ি গয়না যেটা তুমি ইচ্ছে করেছো, সেইটার জন্য এই খেলাটার প্রথম প্রশ্নের উত্তরটা দিতেই হবে। না যদি পারো তাহলে আরও 2টো তোমার কাছে পড়ে থাকবে, সেই 2টো ঠিক দিলেই তোমার চলবে। আপাতত প্রথম রাউন্ডের প্রথম প্রশ্নটা দেখে নিই। বাঁকুড়ার বিকনা শিল্পনগরীতে তৈরি হয় পিতলের এই বিশেষ শিল্প। বাঁকুড়া ছাড়াও এই শিল্পের কাজ বর্ধমান এবং ওড়িশাতেও হয়। এই শিল্পের জনপ্রিয়তার কারণ তার সূক্ষ্ম কারুকার্য এবং প্রতিটি মূর্তির জন্য তৈরি হয় আলাদা ছাঁচ। এটি কোন শিল্প? শিল্পটির নাম কি? সাবধানে উত্তর দেবে।
এটি কোন শিল্প, শিল্পটির নাম কি? সাবধানে উত্তর দেবে। এই পুরো খেলাটার মধ্যে তুমি দুবার বাবা মার কাছ থেকে সাহায্য পেতে পারো। তুমি যদি চাও এখনই সাহায্য নিতে পারো, আর যদি না মনে হয় ওটা তোলা মনে থাকবে। হচ্ছে সাহায্য লাগবে না। বলো তাহলে। আমার মনে হচ্ছে এটা ডোকরা শিল্প। ডোকরা আছে বাড়িতে? ডোকরা মানে হাড় দুল পরা হয় মাঝে মধ্যে। এই ধরনের মূর্তি এরকম কিছু নেই, কিন্তু মানে মেটালটার রংটা বা এরকম দেখে কিছুটা মনে হচ্ছে, আন্দাজ করছি। যদি তুমি বলো যে এটা ডোকরা শিল্প, তাহলে সেটাই গ্রহণ করবো। আর যদি বলো যে না আমি ভেবে দেখছি, তাহলে ভাবো, কিন্তু বেশি সময় দেওয়া যাবে না। ডোকরা। বেশ, তুমি বলছো এটা ডোকরা শিল্প। আমরা এখন দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। আমি আর মা আপনার জন্য কিছু নিবেদন করতে চাই। নিবেদন? কিছু লিখে এনেছেন? হ্যাঁ, অবশ্যই লিখে এনে পাঠ করি। আমাদের জীবন তো বৈচিত্র্যময়। প্রতিটি মানুষকে তার জীবনে একাধিক বৈচিত্র্যময় ভূমিকা পালন করতে হয়, কিন্তু আমার কাছে বৈচিত্র্যের অভিনব ও অনন্য উদাহরণ একমাত্র শ্রদ্ধেয় দেবশঙ্কর হালদার। কখনো নাট্যমঞ্চে, কখনো বড় পর্দায়, আবার কখনো বা সঞ্চালকের ভূমিকায় তিনি সর্বদাই সাবলীল। আরেকটি বিষয় অকপটে স্বীকার করতে দ্বিধা নেই, ওনার হাসি শিশুর মতো সরল ও নিষ্পাপ, রোদের মতো ঝলমলে। তাই আজ ওনার সামনে আবারও আমি অকপটে স্বীকার করি, উনি আমার স্বপ্নের নায়ক। এরপরে কি করে হাসি বলুন তো? অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই কথাটা আপনাকে বলার, এমন যে সুযোগ এসে যাবে ভাবিনি কখনো। এরকম সবার সামনে বললেন, আড়ালে বললে আরো মজা হতো। তাই বুঝি সে হবে কোনো একদিন কোনো এক সময়। বাহ, মাকে দেখে বোঝা যাচ্ছে বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া ভি সুবহানাল্লাহ। এই ছোট মিয়াও কিছু নিবেদন করতে চায়। এই রে, এত নিবেদন রাখার ঠাকুরঘর তো আমার নেই। আপনাকে বানিয়ে নিতেই হবে, কিছু করার নেই। বেশ। কখনো রাজা অয়দিপাউস, কখনো ধর্মাশোক, কখনো বা দেবব্রত বিশ্বাস। সব চরিত্রকে বিশ্বাস করেছি আমরা সবসময়। কখনো ফুরুত করে ধরা দিয়েছে আমাদের কাছে, কখনো বা নাচনিতে সবাইকে নাচিয়ে তুলেছে। উইংসের আড়ালে হোক বা মঞ্চের ওপর, টেলিভিশন হোক বা বড় পর্দা, মুক্তধারারা তাদের অলিক সুখের রাস্তায় এসে বারে বারে বলেছে ভালো থেকো। আমার মনের মানুষ, প্রিয় মানুষ আপনি, দেবশঙ্কর হালদার। এই যে এত সুন্দর লেখা, এত সুন্দর আবেগের বাঁধুনি এবং এত সুন্দর হাসি, এর উত্তরে কি বলা যেতে পারে? এর উত্তরে চুপ করে থাকা যেতে পারে, কিন্তু আজকে চুপ করে থাকার দিন নয়, একদমই না। আজকে কথা বলার দিন, মন খুলে কথা বলার দিন। এবং সেইখানে যেমন সুখের কথা হলো, আনন্দের কথা হলো, দুঃখের কথাও থাকে, কেননা দুয়ে মিলেই তো জীবন, যে কথা শুনলাম। আর এই সবের ভেতর দিয়ে চেনা যাবে তোমাকে। এই পর্বের দ্বিতীয় প্রশ্নটা অপেক্ষা করে আছে। এটার উত্তর দিতে পারলেই তুমি তোমার মার জন্য শাড়ি এবং গয়নাগাটি সেগুলো পেয়ে যাবে। আমাদের ফার্স্ট রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন। Good evening, ma'am. Pizza. Come in. 450, right?
ম্যাম, ম্যাম শুনতে পাচ্ছেন? দুটো আলাদা আলাদা সিনেমা, তার দৃশ্য দেখানো হলো, খণ্ডাংশ। এই দুটোর মধ্যে মিল কোথায়? এই সিনেমা দুটো কি দেখেছো বা এমনি ছবি আগে দেখেছো এগুলো? প্রথমটা একটু অচেনাই লাগছে, দ্বিতীয়টা দেখেছি। প্রথমটা অচেনা লাগছে? পুরনো ছবি, কিন্তু প্রায়শই তো দেখানো হয় টেলিভিশনে, বিখ্যাত ছবি। একটা হতে পারে দুটোই হরর ফিল্ম, এই ধরনের একটা হতে পারে। আরেকটা জিনিস আমার এখানে চোখে পড়েছিল যে প্রথমে দুটো নারকেলের খোল দেখাচ্ছিল, ওই দিয়ে ঘষছে দুটো নারকেলের খোল, আর সেকেন্ডে একটা টেলিফোন। তো নারকেলের খোল দিয়ে কিন্তু প্রথম টেলিফোনের কনসেপ্টটা আবিষ্কার হয়েছিল। দুটোর মধ্যে এই একটা মিল আছে, বড় মিল, অত দূরের মিল না। তপন সিংহের নাম শুনেছো নিশ্চয়ই, তপন সিনহা, তপন সিনহা, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। তার ছবি প্রথমটা, অনেক পুরনো ছবি, সম্ভবত তুমি জন্মাওনি, 1966 সালে। আর এই যে সিনেমাটা দেখলাম এটা 2014 সালে। তো অমিয় চক্রবর্তীর কবিতায় আছে, মেলাবেন তিনি মেলাবেন পোড়ো বাড়ি আর ভাঙা দরজাটা। আচ্ছা বলতে চাই প্লিজ, প্লিজ, আমরাও শুনতে চাই, প্লিজ। দুটো ছবির নামে গল্প হলেও সত্যি। এটাই হবে। কিন্তু তোমার হঠাৎ করে এটা মনে হলো কেন? এবার মনে পড়ছে কারণ ওইটুকু অংশ দেখিয়েছে তো, মানে সবসময় হয় কি টিভিতে যেসব ছবি দেখা হয় সবটা হয়তো কোনোদিন কমপ্লিট করে হয় না। যেটা তুমি কি ছবিটা দেখেছিলে? কিছুটা, খানিকটা দেখেছি, খানিকটা। দ্বিতীয়টা পুরোটা দেখেছি। তাহলে এই উত্তরটা নেব? এই উত্তরটা, যদি এই উত্তরটা ভুল হয় একটা আরেকটা প্রশ্নের chance উত্তর আছে। তোমার হাতে আছে, আর যদি এটা ঠিক হয় তাহলে তুমি মাকে সাজাবে নিজের মনের মতো করে। দেখি কি হয়। তুমি একেবারে ঠিক উত্তরই দিয়েছো। এবার মনে পড়লো আরো কেন 66 দিয়ে কানেক্ট করতে পারলাম। যখন দ্বিতীয় ছবিটা মানে 2014 ফিল্মটা দেখি, হয় না গানগুলো শুনে এসে গানটা ডাউনলোড করার একটা নেশা থাকে। বাংলা সিনেমার নাম ধরে জি দিয়ে গল্প হলেও সত্যি যদি খোঁজা যায় তাহলে ঠিক পরপর দুটোই আসে, পরপর দুটো ব্র্যাকেটের সাল দুটোও লেখা থাকে, একটা 1966 একটা 2014। 1966 না বলে দিলে তোমার অসুবিধা হতো। একটু হয়তো অসুবিধা হতো, সেটা আমি স্বীকার করছি। আমরা ভেবেছিলাম যে মাকে সাজানোটা গল্পই থেকে যাবে, ওটা আর সত্যি হবে না, কিন্তু তুমি দুটো প্রশ্নের উত্তর দিয়ে এটি গল্পের মতো হতে গেলেও সেটিকে সত্যি করে তুলেছো। তাই তোমার গল্পটা সত্যি, তুমি তোমার ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কথা দিই হ্যাপি প্যারেন্টস ডে। বাহ, সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাপি হ্যাপি প্যারেন্টস ডে। আজকে 6ই মার্চ, আজকে হোলি, এবং হোলির দিনে আমাদের কোনো বাধাবন্ধ থাকে না, আমাদের উচ্ছ্বাসের কোনো শেষ থাকে না। আমাদের রং থাকে আর রঙিন মন থাকে। সেই রঙিন মন নিয়ে আমরা খেলতে বসেছি সেমন্তীর সঙ্গে, সেমন্তীর মা বাবার সঙ্গে। সেমন্তীর মা, সেমন্তী দুজনেই খুব রঙিন। তোমরা কি এই হোলি উদযাপন করো? হোলি উদযাপন বলতে একদম ছোটবেলায় যেরকম হয় আবির খেলা, রং খেলা, জল রং, এই ধরনের ব্যাপারগুলো ছিল। তোমার বাবাকে তুমি কোনোদিন রং মাখিয়েছো? দোলের সময় তো ফার্স্ট ভালো করে। বেশ কিছু বাবাকে দেখেছি, ধরুন আমার এক বন্ধুর বাবা ছিল, তিনি শিক্ষক ছিলেন, ছাত্রছাত্রীরা এসে হোলির দিন রং মাখাতো, চুপ করে দাঁড়িয়ে থাকতেন, রং মাখতেন নীরবে। কেন যে মাখতেন আমি জানি না, খুব যে এনজয় করছেন কিনা তাও বুঝতে পারছি না। রঙিন হয়ে গিয়ে একটা
সুন্দর হাসতেন। তখন দূর থেকে ওনার গায়ে ওই অজস্র রং দেখে একটা কিরকম অন্যরকম দেখতে লাগতো। যে মানুষ রঙিন নয় সাধারণভাবে বাইরে থেকে, তাকে যখন রং মাখানো হয় তাকে দারুণ দেখতে লাগে। বাবাকে সেরকম করে রং মাখাতে ইচ্ছে হয়নি কখনো? বাবাকে যদি প্রথমে রংটা বেশ ভালো করে মাখানো হলো, ইস এগুলো কি হচ্ছে, অথচ ওই আবিরটাই সবচেয়ে বেশিক্ষণ ধরে কেউ যদি নিজের গায়ে রেখে দেয় তাহলে সেটা কিন্তু বাবা। যারা বাইরে থেকে সাধারণভাবে রঙিন নয়, আজকে হোলির দিনে তাদের জন্য একটা ছোট্ট 4 লাইন বলি, সেটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন, রস্য দীর্ঘ নীল নীলান্ত কেন ওর রং খর শান্ত, লাল হরিদ্রা সবুজাব বন মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন। অসাধারণ, অসাধারণ। এই যে মন ভালো করা রোদ্দুর, এই রোদ্দুর এখন চারপাশে। বসন্ত আসলে কিরকম হয়? প্রাকৃতিক বসন্ত ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। মনের বসন্ত না, ওর সম্পর্কে ধারণা কম, মানে ধারণা নেই, সরি। না না, যে এত সুন্দর সাজতে পারে তার মনের বসন্ত অবশ্যই আছে। চাপটা কোথায় বুঝেছেন একটু? এই জন্য তো ডার্লিং বলা। রাগ হয়নি বাবার উপর কখনো, মার উপর কখনো রাগ হয়নি? রাগ তো মাঝে মধ্যেই হয়, সেটা হচ্ছে একটু মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক করলে কেউ যদি একটু চায় তাহলে একটু রাগ হয়। আর কথা বলছি, কিন্তু ইদানিং কিন্তু একটা বিষয় নিয়ে তুমি আমার সঙ্গে একটু কুটোকুটি করছো। কি বেশ? কি বেশ বলো বলো। বসে আছেন উনি, ওনার সামনে বলো। আচ্ছা, হ্যাঁ, আমাদের প্রায় বেশ কিছুদিন ধরেই আমাদের মধ্যে একটা ঝামেলা চলছে যে আপনার সাথে কাকে ভালো মানায়, আমাকে না মাকে। আমি বলে দিয়েছি আমাকে ভালো মানায়, আমি আর কিছু জানি না। মানতে রাজি না। আপনার ট্র্যাডিশনাল লুক, এই লুকের সঙ্গে আমাদের জেনারেশন সবচেয়ে ভালো যাবে। আমার সাথে ভালো মানায় বাবু? না, আমার সাথে ভালো মানায়, আমরা মানছি না। আপনি বিচার করুন। এই নিয়ে রোজই হচ্ছে কিন্তু না, আমার সাথে ভালো মানায়, এটা মেঘ জমছে আকাশে। কখন বৃষ্টি হবে জানি না, কিন্তু মেঘ আকাশে জমছে। ধরা যাক আমার একটা ব্যক্তিগত পছন্দ এই মুহূর্তে তৈরি হলো, আচ্ছা, ধরুন হলো, এবং সেটা জানানো হলো, সেটা কি অন্যের কাছে একটা আঘাতের জায়গা তৈরি করবে? না, সেরকম ব্যাপার একদমই না। তাহলে আর তীব্রভাবে চাওয়া তৈরি হয়েছে যে যা আঘাত তৈরি করে না। না, আঘাত কিন্তু সবসময় প্রকাশ করা যায় না। মনের মনিকোঠায় আঘাত, মানে অনেক লাগবে আঘাত বলছি। কিন্তু সংসারে আমরা পাই। মনের মনিকোঠায় রেখে দিই সেই আঘাত। কখনো কখনো ভালো, নিশ্চয়ই। আঘাত কখনো কখনো তোমার কাছে কি কি অনেকটা। আঘাত তোমার মা বাবার কাছ থেকে এসেছে সেটাই তো জানতে চাইছিলাম। কিন্তু আমি তো অন্য কথা বলছি না, না, সে কথায় আসছি তো। বেশ, সে কথাটা আগে হবে। আমি তো তার আগে জানতে চেয়েছি যে তোমাদের কোনো একজনকে। না, অন্যজন ঠিক আছে, অন্যজন ঠিক আছে বলে কাটিয়ে দেবে, ঠিক আছে বলে কাটিয়ে দেবে? কাটিয়ে দেবে। তাহলে তো তোমাদের এখনো তৈরি হতে হবে পাওয়ার জন্য। অবশ্যই সাধনা। ব্যথা কাতর হয়ে সেই ব্যথাকে না দেখাতে পারলে নিবেদনের মানে নেই তো। এই জন্যই আপনি এটা, এই জন্যই আপনি কেন আপনি এইভাবে উত্তর আর মনে হয় কেউ দিতে পারবে কি? কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে। তবে এবারে আমাদের দ্বিতীয় পর্ব, সেকেন্ড রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেন। মুর্শিদাবাদ জেলার বালুচর বলে একটা গ্রাম ছিল। বাংলার নবাব আমলে সেই শাড়িটা নবাবদের পৃষ্ঠপোষকতায় প্রথম তৈরি করেছিলেন সেখানকার তাঁত শিল্পী। সেই শাড়ির কিছু সামান্য টুকরো ভারতীয় জাদুঘরে ছিল, সেখান থেকে সেই স্যাম্পেল নিয়ে এসে বিষ্ণুপুরের শিল্পী অক্ষয় দাস 1957-58 সালে সেই শাড়ির থেকে নকশা তৈরি করে পুনরায় তৈরি করে। বিভিন্ন পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনী শাড়িটার মধ্যে তুলে ধরে। যে শাড়িটা এখনকার দিনে গোটা পশ্চিমবাংলা এবং ভারতের সীমানা ছাড়িয়ে ভারতের বাইরেও যে শাড়িটা বিশেষভাবে
সমাদর লাভ করেছে। একটা শাড়ি সম্পর্কে অনেক জানান দেওয়া হলো, এখন জিজ্ঞেস করা হচ্ছে এই শাড়ির নাম কি? এটা বালুচরি শাড়ি। আমরা যেমন শিল্প সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানোর চেষ্টা করছি, তেমনও একটা ইতিহাসের জানান দেওয়ার চেষ্টা করছি। যেমন এটা যে মুর্শিদাবাদ থেকে এর উৎপত্তি, পরে এটা একটা জায়গার নাম করা হলো বিষ্ণুপুর, এগুলো সব জানান দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে মানুষজন জানতে পারেন, দর্শকরা জানতে পারেন। এখন কোন উত্তরটা নেব? বালুচরি, আমার যতদূর মনে হচ্ছে এটা বালুচরি। এটা সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন। তুমি এটা যদি ভুল করো তাহলে তোমার সামনে দুটো প্রশ্নের উত্তর দিতেই হবে। তুমি এখনো বাবা মার সাহায্য নাওনি, চাইলে বাবা মার সাহায্য নিতে পারো। তুমি এখনই নেবে না পরে নেবে সেটা তুমি ঠিক করো। তুমি বলছো এটা বালুচরি শাড়ি, আমি কি উত্তরটা নেব? তারপর মুখ থুবড়ে গিয়ে বেদনার বালুচরে পড়বো না? না, আশা করছি না বালুচরি। আমরা দেখে নিই উত্তরটা ঠিক না ভুল। পশ্চিমবাংলা এবং ভারতের সীমানা ছাড়িয়ে ভারতের বাইরেও যে শাড়িটা বিশেষভাবে সমাদর লাভ করেছে সেই শাড়িটার নাম হচ্ছে বালুচরি শাড়ি। একেবারে ঠিক উত্তর দিয়েছে। তোমরা কি যে পরিবারে থাকো সেটা বড় না ছোট? না, আমরা 4 জনের পরিবার। এখন দাদা মুম্বাইতে। বরাবরই এরকম? না, 2000 সালে আমরা আলাদা হয়ে যাই। ও, তার আগে অবধি একটা বড় পরিবারে ছিল? হ্যাঁ, সামান্য কিছু মনোমালিন্যের জন্যই হয়। আমার পৈতৃক বাড়ি আমার নিজের বাড়ি একদম পাশাপাশি। এখনো পাশাপাশি? পাশাপাশি, এবং আমাদের সঙ্গে খুবই হৃদ্যতা আছে, সবার সাথে যাতায়াত সারাদিনই। নিজের মা বাবা বা নিজের বাড়ি ছেড়ে যখন একটু সরে এলেন, একটু সরে এলাম, তখন কি আপনার ভেতরে হয়েছিল? আপনিও তো একজন বাবাও বটে। আমি আসলে আলাদা বাড়ি করব এটাই একটু আপত্তি ছিল ওনাদের। আলাদা জমি কিনলাম, বাড়ি করব। প্রথমত ব্যাংকে চাকরি করি, সবাই বাড়ি করছে, আমি করব না, এটা তো হয় না। সেই একটা শখ ছিল। ওদের ইচ্ছে ছিল যে আপনি ওদের সঙ্গেই থেকে যান সারা। হ্যাঁ, আপনি বড়? আমি বড়। আমার ভাই আছেন, ভাই থাকেন ওই বাড়িতে। আমি বাড়ি তৈরি হওয়ার পরে 4 বছর আমি পুরনো বাড়িতেই ছিলাম। আমি কিন্তু যেতে পারছিলাম না, যে কি বলবো বাবা আমাকে যে চলে যাব। কিন্তু একদিন মাই আমাকে ডেকে বললেন যে বাড়ি করে ফেলে রেখেছিস, বাড়িটা কবে ভোগ করবি? তো যা, ওখানে চলে যা, ওখানে গিয়ে হাত পা ছড়িয়ে একটু থাক। আমাদেরও বোধহয় ধৈর্যের বাঁধটা এতটা পোক্ত ছিল না, উড়ন্ত মানসিকতা বা এই ধরনের ছিল ডেপথ যেটা বলে, সেটা হয়তো আমাদের চরিত্রে তখনও গড়ে ওঠেনি। কারণ আমরা ধাক্কা খেতে 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 আমাদের পায়ের তলার মাটিটা অনেক শক্ত হয়। ও যেদিন ওই বাড়ি ছেড়ে চলে যায়, ও কিন্তু খুব কেঁদেছিল, এবং সেটা আমরা খুব ফিল করেছি সেই জিনিসটা। আপনারাও তো কেঁদেছেন? আমরাও কেঁদেছি ওর সঙ্গে। বলবো আমাদের হয়তো মানসিকতার ভিতটা অত জোরালো ছিল না। এখন এই বয়সে এসে সেটা হয়তো মনে পড়ে। আজকে হলে হয়তো আমরা অন্য কিছু ভাবতাম। পুকুর মরাই, সবজি বাগান, জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি। তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিকিয়ে নেওয়া উঠোনখানা রোদ্দুরে টানটা। এই যে আমাদের একটা নিকিয়ে নেওয়া উঠোন থাকে মনের ভেতরে, ওনার ভেতরে তো আছেই, বোঝা গেল। না হলে উনি এরকম করে বলতে পারেন এতদিন পরে যে আমাদেরই ধৈর্যচ্যুতি ঘটেছিল, আজকে হলে হয়তো করতুম না। যদি মা শোনেন এই কথাটা, আমি জানি না উনি শুনছেন বা দেখছেন কিনা, যদি দেখেন তাহলে আজকে ওনার ছেলেকে, বড় ছেলেকে এবং বড় বৌমাকে আবার একটা এই হোলির দিনে এমন একটা রঙিন আলোয় দেখবেন, যে কথা তুমি বলছিলে যে সবসময় যে রংটুকু আমরা সামনে দেখি সেই রংটুকুই তার শেষ পরিচয় নয়। ওর ভেতরে লুকিয়ে আছে নানান বর্ণচ্ছটা, নানান বর্ণালী, যাকে বলে নানান রঙের সমাহার। তোমার বাবার মধ্যে, তোমার মার মধ্যে সেই রঙের সমাহার দেখলাম। তুমি ওদের কাছ থেকে এই শিক্ষাটা নিও, যেন এক রঙে নিজেকে চিহ্নিত করো না। প্রয়োজনে তোমার নিজস্ব রং ভেঙে যেন বাইরের রঙে রাঙিয়ে নিতে পারো। আজকে রঙিন দিন, আজকে অনেক রঙের দিন, সেই কারণেই কথাগুলো বললাম। তাহলে দুটো কথা বলি।
আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল ডাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। একটা প্রশ্নের উত্তর তুমি পেরেছো। আমাদের সামনে পড়ে রয়েছে আরো দুটো প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্নের ঠিক উত্তর দিতে পারলেই তুমি তোমার ইচ্ছে পূরণ ঘটাতে পারবে। তোমার দ্বিতীয় ইচ্ছেটা মায়ের জন্য একটা আবৃত্তির অডিও সিডি বের করবার ইচ্ছে, সেটা সুন্দর ইচ্ছে। আমাদের সেকেন্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেন। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। हेलो, मैं चंदू सोलंकी बोलता हूँ। देवी प्रसाद जी घर में है? अरे कौन देवी प्रसाद? ये देवी प्रसाद का घर नहीं है। क्या देवी प्रसाद घर में नहीं है? किधर है? अरे काय रे देवा, देवी का प्रसाद मंदिर में मिलता है, गराज में नहीं। फूली फूली ढोली ढोली बोहे केवा তিনটে আলাদা আলাদা দৃশ্য দেখানো হলো। এই তিনটে দৃশ্যের মধ্যে থেকে তোমাকে একটা কমন শব্দকে খুঁজে বার করতে হবে, যেটা এই তিনটে দৃশ্যের সঙ্গেই মিলে যেতে পারে। এই যে শেষ যে তিনটে ছবি দেখা যাচ্ছে, এই যে আবিরকে দেখা যাচ্ছে, আবিরকে চেনো তো? হ্যাঁ অবশ্যই। অভিনেতা ভালো লাগে? হ্যাঁ। সেটা কি দেখতে ভালো না নামটা ভালো? দুটোই। তারপরে একজন ফোন করছেন, পরেশ রাওয়াল। তারপরে একজন, তিনি দুলছেন। দোল যাত্রা মনে হচ্ছে, কারণ না আবিরকে দেখানো হচ্ছে দোলে আবির। দেবী প্রসাদ এখানে এতে যেটা বলছিল ফোনের ইয়েতে, সেখানে দোলে ভগবান আর দোল খাচ্ছে লাস্টেরটায়। দোল খাচ্ছে, তার সঙ্গে দোল মিলিয়ে দিলে, বেশ করলে। আবির দোলে বা হোলিতে ব্যবহার হয়, সেটাও বেশ মেলালে। কিন্তু মাঝি এই যে মোটা পাওয়ারের চশমা করে এই ভদ্রলোকের সঙ্গে দোলের কি সম্পর্কটা বুঝলাম না, যদি একটু বুঝিয়ে দাও। ওই দেবী প্রসাদ বলছিল যেটা। দেবী প্রসাদ কি দোলের আরেক নাম? না মানে ভগবানের দোলের ছোটবেলায় কি পড়ানো হয়েছে? দোলের বুঝি আরেক নাম হইল দেবী প্রসাদ। না না, দোল পূর্ণিমায় ওই বা দিন দেবী প্রসাদ দোল নামে খ্যাত। তাহলে কি হতে পারে? কি বলছিল লোকটা? দেবী প্রসাদ শুধু না, দেবী কা প্রসাদ মন্দির মে মিলতা হ্যায়। কাকে বলছিল? আরেকজন যে ফোন করেছে। আরেকজন যে ফোন করে, সে কি চেনা? ওহ, দোল আবির, মানে দোলটাই হবে আবির। এখানে রং নাম্বার মানে রং কালারের কথা বলা হচ্ছে, রং। আর ফুলে ফুলে দোলে দোলে দোল, আবির রং দোল, মানে দোল যাত্রা পুরোটাই যেটা হচ্ছে। তাহলে কি এই উত্তরটা নেব? এই উত্তরটা থাক, দেখা যাক। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। তাহলে তুমি দুটো প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিয়ে ফেলেছো, ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো। এটা জীবনের আমার একটা বিশাল বড় ইচ্ছে, যেটা পূর্ণ হতে চলে, যেটা হয়তো শুধু আমার একার সামর্থ্যে আমি করে উঠতে পারতাম না। আর মা যা প্রচার বিমুখ মানুষ, মা কোনোদিন হয়তো করতো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে জি বাংলা বা হ্যাপি প্যারেন্টস ডে দৌলতে যে মাকে এই আমার ইচ্ছা এবং মায়ের জন্য এটা যে পূরণ করতে পারছি, এটা
অন্যরকম অনুভূতি। মা কি বলছে? আসলে আমার বলার ভাষা নেই। সংসারে থাকতে থাকতে কাজের মধ্যে এভাবে যে ওরা ভেবেছে, এটাই আমার কাছে হয়তো আজকের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। সেমন্তী চেয়েছেন ওর মায়ের কবিতাগুলো নিয়ে, আবৃত্তিগুলো নিয়ে একটা সিডি প্রকাশ করতে। তার জন্য কিছু আয়োজন করতে হয়, কিছু খরচ করতে হয়। সেই দায়িত্ব আমাদের উপর দিয়েছে। আমরা কথা দিচ্ছি ওকে যে সেই আয়োজনটা আমরা ওর হয়ে করতে পারবো। সেই জন্য ওকে এই ইচ্ছে পূরণ ঘটাবার জন্য অবশ্যই সহযোগিতা, সাহায্য, শুভেচ্ছা, আশীর্বাদ সবই করবো। তুমি এই অ্যালবামটার কোনো নাম দিতে চাও? হ্যাঁ, আমি নাম দিতে চাই, এটাও ভেবে রেখেছি। ভেবে রেখেছো আগে থেকে? হ্যাঁ, নাম দিতে চাই উত্তরণ। উত্তরণ। কোনোদিন এভাবে নিজেকে দেখবো ভাবিনি। সত্যি সেই জন্য জি বাংলা এবং সকলকে আমার শুভেচ্ছা, নমস্কার। খেলছি সেমন্তীকে নিয়ে, সেমন্তীর মা বাবাকে নিয়ে। সেমন্তীর দুটো ইচ্ছে পূরণ তুমি করে ফেলেছো। এখন তৃতীয় ইচ্ছে পূরণের গল্পের জন্য আমাদের কতগুলো সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। এই তৃতীয় পর্বে এসে 3টি প্রশ্ন তোমাকে করা হবে। 3টি প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে। একটাই ভুল করলে তুমি ছিটকে যাবে এই খেলা থেকে। এখন তোমার কাছে জানতে চাইবো তোমার তৃতীয় ইচ্ছেটা যেন কি? তৃতীয় ইচ্ছেটা বাবার জন্য এবার। তো বাবা সদ্য অবসর নেবে চাকরি থেকে। বাবাকে মাঝে মধ্যেই বলতে শুনি যখন টিভি দেখে, তো বেশ একটা রিটায়ারমেন্টের পর একটা সোফার উপর বসে জমিয়ে সলমান খানের সিনেমা দেখবো। আর কারোর কথা খুব একটা খুব বলে না, সলমান খানের ওই মারপিট, নাচ গান এগুলো স্পেশালি পছন্দ বাবার। কেন জানি না, রেট্রো সিনেমাও দেখে কিন্তু ওটা স্পেশালি সলমান খানের পছন্দ। ওটা খুব এন্টারটেইনিং পিকচার ওগুলো। বটে। বিশেষ একটা বেশ আরামদায়ক সোফা সেট, আরামদায়ক সোফা সেট, সেটাই বাবার জন্য। হেলান দিয়ে শুয়ে পড়ে উনি সলমান খানের সঙ্গে মারপিট করবেন, হ্যাঁ দেখবেন। তার আগে একটা কথা বলতে চাই যে বাবার মানে বহুকাল আগে শখ ছিল কিছু মানে বড় বড় ব্যক্তিত্বদের অটোগ্রাফ কালেক্ট করা। তো মাঝখানে সেটা হারিয়ে ফেলেছিল এবং খুব বিমর্ষ ছিল, অনেক খোঁজাখুঁজি করেছে এবং শেষমেশ হাল ছেড়ে দিয়েছে। তো আজকে বাবা এখনো সেটা জানে না, সেটা হচ্ছে আমি অলরেডি খুঁজে পেয়ে গেছি সেটা, এবং কিছু কিছু তার থেকে উদ্ধার করে ফেলেছি। তো আজকে নিয়ে এসছি এটা, আমার মনে হয় বাবা এটা দেখে বেশ খুশি হবে। এখানে আছে কাজী সব্যসাচী, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, শ্রী রাধাকান্ত নন্দী, শ্রী চিন্ময় চট্টোপাধ্যায়, শ্রী বটুক নন্দী, প্রতিমা ব্যানার্জি। আজকে সব হারানো জিনিস খুঁজে পাওয়ার দিন, আর খুঁজে পেয়ে চুপি চুপি নিয়ে এসছে লুকিয়ে আমাকে না। কেমন লাগছে? আর দারুণ, এটা আবার রেখে দেবো যত্ন করে। আরো অনেকের আছে আর কি। আমি ফাংশন দেখতে খুব ভালোবাসতাম, এবং ফাংশন শেষ হলেই আমি গিয়ে গ্রিন রুমে গিয়ে সবার কাছে হাত পাততাম আর কি। বকুনি খেয়েছেন কোনোদিন কারোর কাছে? যায় না, বকুনি খাইনি, সবাই খুশি হয়ে দিতে। যেমন মান্নাদের সামনে বসিয়ে গান শুনেছি। আপনি আপনার স্ত্রীর এই আবৃত্তি বাচিক শিল্পের সঙ্গে যে উনি যুক্ত, তখন না সেই প্রোগ্রাম কিছু দেখেছেন? হ্যাঁ, সেই প্রোগ্রাম তো দেখেছি এর মধ্যে। এবার খুব মজা হয়েছে আমাদের মানে বাৎসরিক অনুষ্ঠানে আমরা এতদিন পরে ওনাকে যুক্ত করেছি। তাই নাকি? হ্যাঁ, সেলফি জয়েন্ট হলো, সেখানে দৈত্যের কণ্ঠটা উনি দিয়েছিলেন। অসাধারণ, মানে ওইটাই নাকি আমাকে মানাবে। শেষমেশ আপনাকে দৈত্য রূপে আবিষ্কার করলেন, দৈত্যের কণ্ঠ আমাকে দিতে হলো। আপনার কি মনে হয়েছে সারা জীবনে ওনাকে একজন স্বার্থপর দৈত্যই উনি? না, একটুও না। তাহলে হঠাৎ করে ওটাই আপনি যখন, ওটা তো চরিত্র, দেখুন
আসলে দৈত্যের ওই ভয়েসটা দিতে কেউ রাজি হচ্ছিল না, লাস্টে ওই চ্যারিটি বিগিনস অ্যাট হোম ওইরকম আর কি। এটা আপনাকেই করতে ওই হবে। বাড়ির লোককে দিয়ে জীবনে বউয়ের জন্য কত কিছু কত করেছে, কিছু করতে হবে, এখন এটাও করতে হলো। মানে আপনার মনে আছে, স্মৃতিতে আছে, একটা লাইন বলুন না। এই বাগানে কারো প্রবেশ নাস্তি, ঢুকলে পরে পাবে কঠিন শাস্তি। বাহ, বাবার জন্য তুমি চাইছো একটা সোফা, যেটায় শুয়ে বসে আরাম করে উনি সালমানের সিনেমা দেখবেন। সিনেমা দেখবেন। বেশ, সেই জন্য তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের 3rd লেভেল প্রথম কোয়েশ্চেন, ভালো করে দেখো। এই জায়গাটা তো একটা নাম আছে, ঠিকানা মানে আমরা জানতে চাইছি অঞ্চলটার নাম। এই বাড়ি ঘরদোর, এই যে জায়গাটা দেখানো হলো, চেনা যাচ্ছে কি? কোন দেশ সেটা তো বোঝা যাচ্ছে। দিল্লি। দিল্লির কোন জায়গা? তোমার 2টো সাহায্য এখনো পড়ে রয়েছে। তুমি চাইলে মা বাবার কাছ থেকে জেনে নিতে পারো, যদি ওরা সাহায্য করতে পারে। পলিটিক্স নিয়ে ইন্টারেস্ট আছে তোমার? মানে সেরকম অতটাও না। দিল্লির কিছুদিন আগে একজন রাষ্ট্রপ্রধান এলেন বাইরে থেকে, আমেরিকার প্রেসিডেন্ট ওবামা। এলেন। আমি সাপোর্ট নেব একটা সাপোর্ট। নাও, রাষ্ট্রপতি ভবন, নতুন দিল্লি। আমরা জিজ্ঞেস করছি রাষ্ট্রপতি ভবন যদি ঠিকও বলি, তাহলে জানতে চাইবো অঞ্চলটার একটা নাম আছে। ও রাইসিনা হিলস। তাই তো হবে, রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস তো হবে। রাষ্ট্রপতি ভবন অঞ্চলটা রাইসিনা হিলস। রাষ্ট্রপতি ভবন আর অঞ্চলটার নাম হচ্ছে রাইসিনা হিলস। উত্তরটা নিলাম। নাও, যদি তুমি ভুল করো পারবেন, আমিও পারবো। তাহলে ছিটকে গেলে তখন বাবাকে বকলে হবে না যে তুমি চিরকাল স্বার্থপর একটি দৈত্য থেকে গেলে। না না, ও তো এমনিও পারছে না, সুতরাং কোনো এটা আমি পাচ্ছি না। আমরা দেখে নি উত্তরটা ঠিক না ভুল। এটা অজানা, এটা আমি পারতাম না, সত্যি পারতাম না এটা। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। আমাদের এর পরের প্রশ্নটা তোমার জন্য আসছে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে শোনো। তোমার একটা সাহায্য চলে গেছে, আর একটা সাহায্য তোমার হাতে রয়েছে। দেখা যাক 3rd রাউন্ডের 2nd কোয়েশ্চেন। लाखों सवाल और एक दो जवाब है, दुनिया का सबसे बेहतरीन काटी जवाब है। पढ़ना जानो तो कोलकाता ही वो किताब है,
जिसमें हर पाप का लिखा हिसाब है, लिखा हिसाब है। दिल का बाजार है, थोड़ा बिजार है, कोलकाता ख्वाहिशों और मानों का अचार है। আমরা একটা ব্যস্ত জায়গার ছবি দেখলাম, শিয়ালদা স্টেশন। তার বাইরেটা কর্মব্যস্ত জীবন, অনেক মানুষ যাচ্ছে আসছে, কিছু কথা কিছু গান শুনলাম। এই ছবিগুলোর মধ্যে, এই শোনার মধ্যে কোথাও একটা ভুল দেখলাম, শুনলাম। সেটা শোনায় হতে পারে, দেখায় হতে পারে। একটাই ভুল মাথায় আসছে আপাতত, সেটা হচ্ছে 3:13 AM এরকম একটা লেখা দেখালো হলো, কিন্তু শিয়ালদায় 3:13 AM এরকম একটা বা PM এরকম একটা কিছু দেখানো হলো, কিন্তু শিয়ালদায় তো ডিজিটাল ওয়াচ, তো ডিজিটাল টাইম থাকে, 3:13 বাজতে পারবে না, ওটা 15 মানে 1513 এরকম। ফাইনাল উত্তর দাও। তুমি বলছো যে 3:13 ওই জায়গাটা ভুল আছে। শিয়ালদায় তো বড় ঘড়ি একটা আছে। তোমার কাছ থেকে একটা ফাইনাল উত্তর চাইছি, কারণ আমাদের সময় বয়ে যাচ্ছে। আমার একটা জায়গায় একটু ডাউট হচ্ছে, ওটা 3:13 ওরকম দেখলাম না, 13 এরকম একটা কিছু দেখলাম। 13 হলে একটা 13 সেটা ঠিক আছে, যেটা একদম দুপুরবেলা 3:13 ওভাবে টাইম দিতে পারবে না। ডিজিটাল ইয়েতে 15 এরকম 15টা 13 দেওয়া উচিত ছিল, তাই বলছো? নেব উত্তরটা? ওই মানে টাইমটা ভুল ছিল, ওই ডিজিটাল যে ক্লকটা ছিল সেখানে টাইমটা ভুল ছিল। তুমি এটা বলছো দুপুরবেলা, এটা দুপুরবেলা, তাই ওখানে দেখানো উচিত ছিল 15:13, তাই তো? আমরা দেখিনি তুমি উত্তরটা ঠিক দিলে না ভুল দিলে। लाखों सवाल और एक दो जवाब है, दुनिया का सबसे बेहतरीन जवाब है। দ্বিতীয় উত্তরটা যেটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। খেলছি সেমন্তীকে নিয়ে, সেমন্তীর মা বাবাকে নিয়ে। এই প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি বাবার জন্য একটা সুন্দর সুদৃশ্য সোফা সেট হাজির করতে পারবে বাড়িতে, যেখানে বাবা শুয়ে শুয়ে সলমান খানের সিনেমা দেখবে, আর তুমি এমন একটা সিনেমা নিজের মনের ভেতরে দেখবে যেটা তুমি অনেক দিন ধরে দেখতে চেয়েছো, যে তোমার বাবাকে তুমি দেখতে চেয়েছো বড় আরামে আছেন, বড় স্বপ্নে আছেন, বড় আনন্দে আছেন। আমরা থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছি, দেখে নি। বিষ্ণুপুর বলতে মনে পড়ে পোড়ামাটির টেরাকোটার অপূর্ব সব মন্দির। তার মধ্যে টেরাকোটার অলংকারে অলঙ্কৃত সর্বশ্রেষ্ঠ নিদর্শন হল এই মন্দির। মন্দিরের স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখে নামকরণ হয়েছে এই মন্দিরের। বাংলার দোচারা কুটিরের সমন্বয়ে তৈরি এই মন্দিরের সবকটি দেওয়ালে রয়েছে অসংখ্য নিখুঁত টেরাকোটার কাজ। প্রতিটি টেরাকোটার কাজের মাধ্যমে রামায়ণ, মহাভারত ও তৎকালীন সমাজের কাহিনী বর্ণনা করা হয়েছে। এই মন্দিরের গায়ে প্রতিটি টেরাকোটার কাজই একক। এই মন্দিরটি যেটি দেখানো হলো কি নামে পরিচিত? বিষ্ণুপুর গেছো?
মন্দিরটি কি নামে পরিচিত? বাবা, বাবা কি সাহায্য করতে চায়? আমার কি মনে হয়, মনে নেই সম্ভবত। বিষ্ণুপুর খুব সুন্দর জায়গা আর কঠিন জায়গাও বটে। বিষ্ণুপুর যখন মানে মোটামুটি ঘুরেছিলাম, রাসমঞ্চটা মনে আছে, ঘুরেছিলাম। রাসমঞ্চ, পাঁচচূড়া টেম্পল একটা ঘুরেছিলাম। সময়ের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। শ্যামরাই মন্দির, বেশ, তুমি একটা উত্তর দাও, সেটা আমরা নিই, তারপর দেখি উত্তরটা ঠিক না ভুল। শ্যামরাই মন্দির। তাহলে এই মন্দিরটার নাম তুমি বলছো শ্যামরাই মন্দির, শ্যামরাই। এই উত্তরটা সেমন্তী ঠিক দিল না ভুল দিল সেটা দেখে নেওয়ার জন্য আমরা ফিরে যাই ওর কাছে, দেখে নিই কি ঘটলো। এই যে ছবিটা দেখা যাচ্ছে এখানে, এটার নাম জোড় বাংলা। দুটো একই রকমের স্থাপত্য বা বাড়ি পাশাপাশি রয়েছে, সেই কারণে নাম জোড় বাংলা, বিষ্ণুপুর বাঁকুড়ার। যেহেতু তুমি এ পর্বের দুটো প্রশ্নের উত্তর দিতে পেরেছো কিন্তু তৃতীয়টা দিতে পারোনি, খেলার নিয়ম মেনে আমাদের খেলাটাকে এখানেই শেষ করে দিতে হবে। আর এ পর্যায়ে ইচ্ছে পূরণ ঘটানো গেল না, কিন্তু ইচ্ছের শেষ নেই, ইচ্ছে পূরণেরও সময়ের অভাব নেই। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে ঘটনাটা ঘটিয়ে তোলা যাবে। আপাতত তুমি একটা ভুল উত্তর দিলে। একটু দুঃখী হয়ে গেলে, আজকে রঙের দিন, হোলি, আর এই মুহূর্তে তুমি বাবার জন্য করে উঠতে পারলে না। কিন্তু ওই যে বললাম, থেমে থাকবে না জীবন, থেমে থাকবে না সময়। তুমি হয়তো তোমার চারপাশে আরো অনেক মানুষকে দেখবে, কিন্তু বাবার মতো কাউকে দেখবে না, মায়ের মতো কাউকে দেখবে না। কিন্তু ওদের দুজনের আদল আছে এমন মানুষ তোমার দিকে তাকাতে চায়, এমন মানুষ দেখবে অনেক। আর সেই দোলের দিন, হোলির দিন, তারা সব প্রতীক্ষায় আছে বাইরে, তারা তোমার রং মাখাতে চায়। তখন যদি এরা মুখটা তুমি গম্ভীর করে রাখো, চোখটা যদি দুঃখী দুঃখী করে রাখো, মাথাটা যদি নিচু করে রাখো, তারা বলবে, পারুল শাখা বকুল শাখা তাকাও কেন আমার দিকে, মিথ্যে জীবন কাটলো আমার ছাই লিখে আর ভস্য লিখে, কি করে আজ আবির দেব তোমাদের এই বান্ধবীকে। সেই বান্ধবীকে যাতে আবির দেওয়ার সুযোগ পায় তারা, তেমন সুযোগ কখনো কখনো করে দিও। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি মায়ের জন্য। ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে, আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। আজ তোমার আর এইখানে 6টা ভাউচার আছে, এগুলো দিয়েছেন মেরু ক্যাব। তোমরা যদি কোনো 3 জনে মিলে সফরে বেরোতে চাও, সেই সফরে এটি সাহায্য। আর আজকে হোলির দিনে এসেছো, হোলির দিনে আসার জন্য তোমাদের মা বাবাকে একসাথে, পাড়া প্রতিবেশীকে নিয়ে এই মিষ্টি খেতে পারো। আর সঙ্গে আমরা রং নিয়ে এসেছি। रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे।
সেগমেন্টে আজকে আমাদের পরের পার্টিসিপেন্ট দেবজ্যোতি রায়চৌধুরী শ্যামবাজার থেকে। দেবজ্যোতি, এই যে তুমি সুন্দর সেজেছো, কথায় আছে না বাংলা কথায়, স্বর্ণের নাম সুন্দরী আর মাইনের নাম কার্তিক। সেই মাইনের নাম কার্তিক সেই রকম লাগছে। ভালো, ধন্যবাদ আপনাকে। আজকে তুমি আমাদের সঙ্গে একটা খেলায় পার্টিসিপেট করতে এসেছো এবং সেই খেলাটা বাবা মায়ের জন্য, কেননা বাবা মায়ের ইচ্ছে পূরণ করাবার জন্য। তোমার বাবা মার ব্যাপারে একটু জানতে চাই, যদি তুমি একটু পরিচয় করিয়ে দাও। আমার মা সুচিত্রা রায়চৌধুরী, নমস্কার, হাউসওয়াইফ। আরও অনেক পরিচয় আছে, সেটা আস্তে আস্তে আসবো। আচ্ছা, বলা যেতে পারে উনি একজন স্ট্রাগলার। আমাদের পরিবারকে কঠিন মুহূর্ত থেকে কিভাবে এগিয়ে নিয়ে গেছেন আমার মাতার পরিচয়। আর এদিকে আমার বাবা অতনু রায়চৌধুরী, সাংবাদিক। তবুও সাংবাদিক ছাড়া ওনার যে পরিচয়টা আছে সেটা আমার পকেটে আছে, আমি সেটা সময় মতো দেখাতে চাই। কারণ এটা বলতে পারেন আমার ইচ্ছের থেকেও আমার দাদুর ইচ্ছে ছিল তার ছেলের জন্য কিছু করা, কিন্তু আজকে দাদু নেই। তো আমি সেই দায়িত্বটা নিলাম বাবাকে অন্য একটা পরিচয় পরিচিত করা। অন্য আর একটা পরিচয় পরিচিত করবার জন্য আমাদের একটা খেলা আছে। খেলাটার একটু নিয়মটা বলে দিই তোমাকে। আমাদের 4টে পর্বে 4টে লেভেলে খেলাটা ভাগ করা আছে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড। তোমাকে 4টে ইচ্ছে পূরণ আমরা করতে দেবো এখানে, যদি তুমি আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। তো প্রথম রাউন্ডে তোমার জন্য 3টে প্রশ্ন থাকবে। 3টে প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে পারলেই প্রথম ইচ্ছে পূরণ। দ্বিতীয় রাউন্ডে তোমার জন্য 3টি প্রশ্ন থাকবে। 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে পারলেই দ্বিতীয় ইচ্ছে পূরণ। কিন্তু তৃতীয় রাউন্ডে 3টি প্রশ্ন থাকবে, 3টিরই ঠিক ঠিক উত্তর দিতে হবে, তবেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। এবং চতুর্থ রাউন্ড, সেখানেও 3টি প্রশ্ন এবং 3টি প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে হবে, তবেই তোমার চতুর্থ ইচ্ছে পূরণ। তোমার মা বাবাকে পাশে পেয়েছো, তাদের কাছ থেকে সাহায্য পেতে পারো 2বার। এই পুরো খেলাটার মধ্যে 2বার সাহায্য পেতে পারো। যে উত্তর তুমি জানো না, মনে হতে পারে যে ওরা জানেন, ওদের কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে, তুমি নিতে পারো। এখন তোমার কাছে জানতে চাইবো পরপর তোমার ইচ্ছেগুলো কি। আমার প্রথম ইচ্ছে অবশ্যই আমার বাবার জন্য। আমার বাবার জন্য একটা পাঞ্জাবি, জহর কোট আর একটা পেন। বাহ! বাবা পাঞ্জাবি ছাড়া কিছু পরেন না। আচ্ছা। আর আমাদের পারিবারিক দিক থেকে অনেকে অনেক কিছু দেয়, কাপড় দেয় বাবার জন্য। বাবা সব আমাকে দিয়ে দেন, বলে এটা তুই বানিয়ে পড়, নিজের জন্য কিছুই রাখতেন না। তো আমার সবসময় একটা ইচ্ছে ছিল বাবাকে একটা পাঞ্জাবি আর জহর কোট দেওয়ার। আর পেনের ব্যাপারে একটা মজার গল্প আছে, সেটা অনেক ছোটবেলার ঘটনা। তখন আমি ক্লাস 5-এ পড়ি। বাবা লেখালেখি করেন, আগেও করতেন, এখনো করেন। তো বাবার একটা সিফার্সের পেন ছিল, দামি। স্কুলে যাওয়ার সময় হাতের কাছে পেন পাচ্ছিলাম না বলে পেনটা নিয়ে চলে যাই, স্কুলে হারিয়ে ফেলি। বাবা তারপর থেকে 2 দিন লেখা বন্ধ করে দিয়েছিলেন। আসলে সেই পেনটা তিনি একটা জায়গা থেকে পেয়েছিলেন উপহার হিসেবে, আর উনি ওই পেনটাকে খুব ভালোবাসতেন। ওই পেনটা দিয়ে সমস্ত রকম লেখালেখি করতেন। সেই পেনটা আমি হারিয়ে ফেলি। এখন বড় হয়ে ইচ্ছে করে সেই পেনটাকে যদি ফেরত দিতে পারি। তো সেই জন্য তুমি একটা পেনেরও ইচ্ছে করো। হ্যাঁ, বেশ, এটা তো প্রথম ইচ্ছে। প্রথম ইচ্ছে। দ্বিতীয় ইচ্ছেটা কি? দ্বিতীয় ইচ্ছে হচ্ছে মায়ের জন্য শাখা পলা চুড়ি আর একটা রিস্ট ওয়াচ। ছোটবেলায় আমাকে মা ভীষণ মারতেন, আর মারতে মারতে মায়ের শাখা বেড়ে যেত। মা সেই শাখাগুলো তুলে তুলে রাখতেন। তো মা বলতো আমাকে, দেখ তোকে মারতে গিয়ে আমার শাখাগুলো বেড়ে গেছে। তো তখন ভাবতাম ঠিক আছে, আমিও তোমাকে দিয়ে দেবো একটা। এখন সেই জায়গাটা যখন এসছি, এই প্ল্যাটফর্মটা যখন পেয়েছি, তো সেটাও ফিরিয়ে দিতে ইচ্ছে করে। আর ঘড়ির ব্যাপারটা বলতে গেলে আমার মায়ের নিজস্ব কোনো রিস্ট ওয়াচ নেই, আমারটা বা বাবারটা পরে। এখনও যেটা পরে আছেন এটা আমারই, আমি হয়তো পরিনি। তাই জন্য আমার ইচ্ছে করে মাকে একটা নিজের রিস্ট ওয়াচ দিতে, যেটা মা নিজের জন্য ব্যবহার করবেন, যেখানে খুশি সেখানে পরে যেতে পারবেন। বাহ, তোমার দ্বিতীয় ইচ্ছেটাও খুব সুন্দর। তৃতীয় ইচ্ছেটা কি? তৃতীয় ইচ্ছে হচ্ছে বাবার জন্য একটা ক্যামেরা। বাবা খুব ছবি তুলতে ভালোবাসেন। বাবার একসময় বক্স ক্যামেরা ছিল পুরনো। তারপরে বাবা আমাকে ক্যামেরা কিনে দিয়েছেন, আর আমাকে বলতেন এই ক্যামেরাটা আমাকে দে, আমি ছবি তুলবো। আমার শুনতে খারাপ লাগতো তখন। যদি বাবার একটা নিজের ক্যামেরা থাকতো তাহলে বাবা এখন হয়তো অনেক ভালো ভালো ছবি তুলতে পারে। তো সেই কারণে বাবাকে একটা ক্যামেরা দেওয়ার আমার খুব ইচ্ছে আছে। চতুর্থ ইচ্ছে? চতুর্থ ইচ্ছে হচ্ছে বাবা মা দুজনের জন্যই। সেটা হলো তাদেরকে ভূস্বর্গে ঘুরিয়ে আনা, কাশ্মীর।
খুব সুন্দর তোমার ইচ্ছেগুলো পূরণ হোক, এই আশীর্বাদ তোমাকে করি। এবং একই সঙ্গে চাই তুমি যে তোমার মা বাবার জন্য এই রকম বিশেষ বিশেষ জিনিস চেয়েছো, এমন ইচ্ছে যেন আমাদের ঘরে ঘরে থাকা ছেলেমেয়েরা তাদের বাবা মার জন্য করেন। হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাইয়ে দেন। মার হাতে এমন একটা ঘড়ি বেঁধে দিতে পারেন যে ঘড়ি মাকে তার নিজস্ব সময় দেখাবে, ধার করা সময় না। মার একটা নিজস্ব সময় থাকবে, নিজস্ব বেরোনো থাকবে, নিজস্ব ঘরে ফেরা থাকবে, যা আমাদের অনেকের মারই থাকে না। সারা জীবন অনেক যুদ্ধ করতে হয়, অনেক দৌড়তে হয়, অথচ ঘড়ি দেখার সময় পাওয়া যায় না, ঘড়িই থাকে না। বড় সুন্দর ভেবেছো তুমি। বেশ, আমাদের খেলার নিয়ম অনুযায়ী আমরা এখন প্রথম পর্ব বা ফার্স্ট রাউন্ডে ঢুকবো। ফার্স্ট রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই। প্রথমেই ব্যাঘাতটা অন্য কিছু নয়, ব্যাঘাতটা হচ্ছে আমাদের সময় ফুরিয়ে গেল আজকের জন্য। একদিক থেকে ভালোই হলো, কি প্রশ্ন, কেন প্রশ্ন, কোথাকার প্রশ্ন, এই নিয়ে তুমি আজ রাত কাবার করবে, বাবা মার সঙ্গে আলোচনা করবে, অনেক রাত অবধি হয়তো জাগবে, কিংবা হয়তো উত্তেজনায় তিনজনেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। সেই যে একটা গুপ্তধন রইল, সেই একটা উত্তেজনা দর্শকদের মাঝখানেও রেখে দিলাম। আপনাদেরও জানাচ্ছি, সেই গুপ্তধনের হদিশে আমরা কাল বেরিয়ে পড়ব রাত্রি 10টায়, দেবজ্যোতিকে সঙ্গে করে, ওর মা বাবাকে সঙ্গে করে। আপাতত আজকে আমাদের চলে যেতে হচ্ছে, কিন্তু আপনারা অবশ্যই কালকে রাত্রি 10টায় ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে খেলবেন, আমাদের উৎসাহিত করবেন, দেবজ্যোতিকে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।